বাংলাদেশে ১২ তারিখের ভোটে মাঠের বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে। তবে দলটি ভোটের যুদ্ধে না থেকেও যে বড় প্রাসঙ্গিক সে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। দেশটির ৩০০ আসনের বেশিরভাগই জয় পরাজয়ের বড় ফ্যাক্টর এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। সে কারণে দলটির সমর্থকদের ভোট নিজেদের বাক্সে টানতে দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামাতে ইসলামী যে কৌশল নিয়েছে তা দেখে দাদা ঠাকুরের গানের কথাই মনে পড়ে যেতে পারে। শরৎচন্দ্র পণ্ডিতের সেই গানের লাইন, আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজেনো ফিরিনুগো দাঁড়ে দাঁড়ে। তবে বিএনপি ও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত। দলটির সূত্রে জানা গেছে ৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ভোটকে ঘিরে ৩টি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন। সূত্রগুলো বলছে, এসব সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন। দেশের বাইরে থাকা নেতারা নিজ নিজ এলাকার প্রার্থীদের আশ্বাস দেওয়ার কথাও জানা গেছে। অন্যদিকে সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলার আসনে কেন্দ্রে ভোটারদের খুঁজে না পাওয়া যেতে পারে। তবে এমন আশঙ্কায় সরকার একদিকে চিন্তিত হলো, অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশিও হচ্ছে। ছলে বলে কৌশলে হ্যাঁ ভোটকে জেতাতে সরকারের যে পক্ষটি মাঠে নেমেছে তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলে স্বস্তির বিষয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে। দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই পড়ে যায়। নির্বাচন কমিশন হঠাৎ জানায় ভোট কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না। কমিশনের এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ও পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে। শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবাদিক কেন, ভোটার প্রার্থী সবাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের চেয়ে ভোট যুদ্ধে নামা প্রার্থীদের শেষ মুহূর্তে বেশি মাথা ব্যথা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। যেমন ধরুন হবিগঞ্জ ১ আসনের কথা। এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে বেশি প্রিয়। নবীগঞ্জের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে টানতে চেষ্টা করছেন বিএনপি ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুই পক্ষই। তাদের ভাষ্য, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন। আবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৫ সংসদীয় আসন। আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে দলটির সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি, জামাত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা। এমন চিত্র দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ আসনে। এমনকি প্রার্থীরা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন। মাদারীপুর ১ আসনের প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির জন্য ভোট চেয়েছে। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। আবার বাংলাদেশে এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি, যেমন যশোর ৪ অভয়নগর বাঘারপাড়া সদরের বসুন্ধিয়া ইরান আসনটির কথা বলা যায়। এই আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৭১,০০০। তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে প্রচার আছে। তাদের ভোটই নির্ধারিত হবে প্রার্থীর জয় পরাজয়। জামাত ও বিএনপির প্রার্থীরা এই আসনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করছে। আবার সংখ্যালঘু ভোটার বেশি এমন আসনগুলোতে ভোটারদের উপর চাপও আছে। নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে তাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে। দেশের এমন আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে,
ভোটের দিন মানে 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কি করবে সে বিষয়ে কলকাতায় দলটির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় 9 ফেব্রুয়ারি সন্ধ্যায়। বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। তার আগে নেতারা দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। বৈঠকে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, অর্থাৎ নো ভোট কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো কোনো কারণে বিশেষ করে নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে গণভোটের ব্যালটে না ভোট দেয়া। তৃতীয়টি হলো সংসদ নির্বাচনের ব্যালটে ভোট এমন ভাবে দেয়া যাতে সেটি বাতিল হয়ে যায়। তবে দলটির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে ভোট দেয়া না হয়। দলীয় এই সিদ্ধান্ত স্থানীয় নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছেন দলটির নেতারা। দর্শক, ভোট বর্জনের ডাক আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর থেকে দিয়েছে। আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দুই প্রধান দলের প্রার্থীরা যেমন চিন্তিত, তেমনি ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ। প্রশ্ন হলো, সবার নজরে কেন আওয়ামী লীগ ভোটাররা? সেই প্রশ্নের উত্তর রয়েছে দলটির প্রাপ্ত ভোটের ইতিহাসে। শেখ হাসিনার আমলে হওয়া গত 3টি ভোটে তো বটেই, বাংলাদেশের সবকটি ভোট নিয়ে হেরো পক্ষের হাজারো নালিশ রয়েছে। 2001-এর 1 অক্টোবর বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দল 300টি আসনের মধ্যে মাত্র 62টি আসন পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছিল 40.13%। মাত্র 1% বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক জামাতের ভোটের জোরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় এই বিপুল পরিমাণ ভোটকে সুইং ভোট হিসেবে ধরা হবে। প্রতি নির্বাচনে এই সুইং ভোট থাকে 2 থেকে 7%। পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশে এবার প্রায় 40% ভোট সুইং ভোট হয়ে যেতে পারে শুধু আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য। এই ভোটকে পকেটে টানতে স্বাভাবিকভাবেই কোমর বেঁধে নেমেছে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন সব পক্ষ। একাধিক জনমত জরিপেও এই তথ্য উঠে এসেছে। একটি জরিপে বলা হয়েছে আওয়ামী লীগের 48% ভোটার এবার বিএনপিকে ভোট দেবেন। আনকভারিং পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত সমীক্ষা রিপোর্টে এই চিত্র পাওয়া গিয়েছে। কিন্তু এই ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে ভোট কাস্টিং এর হারে ব্যাপক ধসনা। সরকার একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এমনকি বরিশাল ও রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে। যদি নির্বাচনে চাপ প্রয়োগ করা না হয় এবং কোনো ধরনের কারচুপি না হয় তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে। তবে সরকারের যে পক্ষটি যে কোনো মূল্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে চায় তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। সরকারের ধারণা আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে ভোটার হার বেড়ে যাবে, সেক্ষেত্রে বিপদ হবে জুলাই সনদের। তখন না ভোটকে ঠেকাতে সরকারকে অতীতের মতোই কারচুপির আশ্রয় নিতে হতে পারে। সরকারের একটি সংস্থা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে সংসদীয় নির্বাচনের ব্যালটে বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি হতে পারে। সেটি হলে প্রথমবারের মতো বাতিল ভোটের সংখ্যা একটি রেকর্ড করতে পারে, যেটি হয়তো অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনকে নতুন মাত্রা দিবে। আওয়ামী লীগের ভোটারদের একমাত্র প্রতিবাদের অস্ত্র হতে পারে ভোট কেন্দ্রে না যাওয়া। এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি করেন না, বাংলাদেশের যদি ভালো চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দেবেন না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সকলে একজোট হলেও আওয়ামী লীগের ভোটারদের ভোট যে খুব মধুর এবং মিষ্টি এবং খুব প্রয়োজনীয়, সেটা নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই ক্রমাগতভাবে স্পষ্ট হয়েছে। বিশেষ করে তারেক রহমান দেশে আসবার পর থেকেই তার যে একটা মূল লক্ষ্য হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোটকে
তার দিকে আনা, তার প্রথম উদাহরণ হিসেবেই তিনি বাংলাদেশে নেমেই শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, ঐক্যের বাংলাদেশ গড়তে হবে, এ ধরনের কথাবার্তা বলেছেন বলে আওয়ামী লীগের ভোটারদের মনটা বেশ নরম করে তুলেছেন। তারপর একেবারেই যেমন ভাবে বিভিন্ন পত্র পত্রিকায় মানে ভুইফোড় অনেক সংগঠনের জরিপ করিয়ে এসব শিরোনাম করা হচ্ছে যে 70% মানুষই বিএনপিকে ভোট দিতে চায়, তেমনি নির্বাচন যত কাছে চলে আসছে তখন আরো কিছু একদম নাম অজানা সংগঠনের এমন সব জরিপ সব সংবাদ মাধ্যমে একেবারে হুক্কা হওয়া রবে একসাথে প্রকাশ করছে, যেখানে বলা হচ্ছে 48% আওয়ামী লীগের ভোটারই এখন তারেক রহমানকে ভোট দিতে প্রস্তুত। মনে হয় যেন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বেরিয়ে ওই জরিপকারী প্রতিষ্ঠানের সামনে হাত তুলে বলেছেন, আমি আওয়ামী লীগের ভোটার, আমি আওয়ামী লীগের ভোটার এবং আমি তারেক রহমানকে ভোট দিতে চাই, আমি তারেক রহমানকে ভোট দিতে চাই। আর তারা টিক দিয়ে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন 48% ভোটার আওয়ামী লীগের, তারা রাজি এখন তারেক রহমানকে ভোট দিতে। এসব হাস্যকর ঘটনা যখন ঘটানো হচ্ছে তারেক রহমানের বাক্সে আওয়ামী লীগের ভোট নিয়ে যেতে, তারেক রহমানও আরো নানা রকম খেলা খেলেছেন। তিনি টাইম ম্যাগাজিনকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে সাংবাদিক স্পষ্টত লিখেছেন তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা সে প্রশ্নের উত্তর দিতে রাজি না হলেও তিনি বলেছেন একটা তাত্ত্বিক কথা, তিনি বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলের উপরেই নিষেধাজ্ঞা পছন্দ করেন না, কারণ আজকে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা হয় বা আজকে যদি আপনার দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, কালকে তো আমার দলের উপর দেওয়া হতে পারে। মানে এমন একটা তত্ত্ব কথা তিনি বলেছেন যেন মনে হচ্ছে তিনি বুঝতেই পারছেন না এটা কোন দেশে কোন পরিপ্রেক্ষিতে এমন প্রশ্ন করা হচ্ছে। কিন্তু তাতেও আওয়ামী লীগের অনেক ভোটাররা বেশ মানে চমকে উঠেছেন, তারা ভাবতে শুরু করেছেন এটা কি কোনো ইঙ্গিত যে আওয়ামী লীগের সঙ্গে তারেক রহমানের কোনো কথাবার্তা চলছে। ওদিকে কিন্তু শেখ হাসিনা কি বলছেন সাক্ষাৎকারে, অনেক ক্ষেত্রেই তো সেগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে তারেক রহমান কি বলছেন তার মতো করে তো আর প্রচারিত হয় না। শেখ হাসিনা কিন্তু একথা সাক্ষাৎকারে বলেছেন বিভিন্ন সময় যে 32 নাম্বার ভাঙতে সবার আগে গিয়েছে যুব দলের ছেলে। মনে রাখতে হবে যে এইসব স্লোগান তো হয়েছেই যে তার ভাইয়া তোমায় কথা দিলাম, 32 নম্বর দখল নিলাম, কাজেই সেসব মনে করিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে বিএনপিকে নিয়ে তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি সব সময় গিয়ে চরমপন্থীদের সাথে হাত মেলায়, মানে জামায়াতে ইসলামীর মতো দলগুলোর সাথে হাত মেলায়, তারা তো সরকারই গঠন করেছে একসাথে। এবং শেখ হাসিনা মনে করিয়েছেন যে এই যে তারেক রহমান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমনকি এফবিআই এর কাছে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার বিরুদ্ধে সব মানে দলিল দস্তাবেজ আছে। সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসেই মনে করিয়েছেন যে এফবিআই এর এমন সব অভিযোগের ভিত্তি এবং মানে প্রমাণাদি আছে তারেক রহমানের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন চাইবে তারেক রহমানকে তেমন পুতুল সরকারের মতো নাচাতে পারবে। শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে 17 বছর ধরে একটা বিলাসী জীবনযাপন করে লন্ডনে তিনি হঠাৎ করে যখন পদ পেয়েছেন চলে এসেছেন, কাজেই তাকে নিয়ে বিরাট আশাবাদের কোনো কারণ নাই। সেটা তিনি প্রমাণ দিচ্ছেন যে শহরে এরই মধ্যে মেডিকেল কলেজ আছে সে শহরে গিয়ে তিনি বলছেন তিনি মেডিকেল কলেজ করে দেবেন। তারেক রহমান যে শহরে চিনিকল নাই সে শহরে গিয়ে বলছেন এবার তিনি চিনিকল খুলে দেবেন। আর সেই 70-80 দশকের মতো এখনো খাল খননের স্বপ্ন দেখছেন। এসব তো আছেই, এসব প্রসঙ্গ থাক, কিন্তু তিনি এরপর সর্বশেষ ভোট তার কবজায় নিতে, আওয়ামী লীগের ভোট তার ব্যালট বাক্সে ঢোকাতে সর্বশেষ যে তোপটা দেখেছেন, মানে যে ওষুধটা তিনি প্রয়োগ করতে চেয়েছেন, সেটা হচ্ছে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন তারা কোনোভাবেই জামায়াতে ইসলামীর সাথে কোনো সরকার গঠন করবে না, কারণ তাহলে বিরোধী দলে থাকবে কে। আর তারপরে বলেছেন যে শেখ হাসিনার সন্তানেরা যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তাদেরকে যদি জনগণ গ্রহণ করে, তাহলে নিশ্চয়ই তারা রাজনীতি করতে পারে। এরপরেও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে যে তার মানে কি শেখ হাসিনার উত্তরসূরিদেরকে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদেরকে তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দেবেন, এই কথা বলছেন। আসলে
তিনি কিন্তু সবই তাত্ত্বিক কথা বলেছেন, মানে জনগণ যদি চায় তিনি ফিরে আসার সুযোগ করে দেবেন। আর ওই যে জাতীয় সরকার জামায়াতের সাথে গঠন করবেন না বলেছেন, সেটাও আওয়ামী লীগে এক রকমের টোপ দিতে আওয়ামী লীগের ভোটারদেরকে, যে না না, একটা চরমপন্থী বা একটা কট্টরপন্থী দলের সাথে আমরা যাচ্ছি না, আমরা প্রায় আওয়ামী লীগের মতো, কাজে আপনাদের আমাদেরকেই ভোট দেওয়া উচিত। জেনে শুনে তারেক রহমান এই কাজ করেছেন। তিনি জানেন তার জাতীয় সরকারে জামায়াতে ইসলামীকে না নিয়ে, ক্ষমতার ভাগাভাগি না করে কোনো উপায় নাই, 3 দিনও তিনি সরকারে থাকতে পারবেন না। আর জামায়াতে ইসলামী যদি তারাই জিতে আসে, তাহলে তারা বরং তারেক রহমানকে কোনো ঠাঁই দেবে কিনা সে সন্দেহও আছে। এসব মিলিয়ে যখন পরিস্থিতি এমন যে তারেক রহমান একটা একটা করে টোপ ফেলছেন শুধু মানে আওয়ামী লীগের ভোটটাকে নিজের পক্ষে টানতে, যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ঠাকুরগাঁয়ে রমেশ সেন, আওয়ামী লীগের যেই মন্ত্রী মারা গেলেন সদ্য কারাবন্দী অবস্থায়, তাকে রীতিমতো গ্রেফতার করতে ঢাকা থেকে পুলিশ পাঠিয়েছিলেন, মানে যাতে তার এলাকার আওয়ামী লীগ নেতা, যিনি সৎ এবং মানে ভীষণ জনগণের একটা মনের মণিকোঠায় স্থান পাওয়া এক নেতা, স্থানীয় নেতা, তাকে গ্রেফতার করার একেবারে সুবন্দোবস্ত করে দিয়েছিলেন যে ফখরুল আলমগীর, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখন সেই এলাকার ধর্মীয় সংখ্যালঘুদের ভোট, আওয়ামী লীগ ভোটারদের ভোট পেতে একেবারে রমেশ সেনের মৃত্যুর পর শোক জানিয়েছেন। শুধু তাই নয়, শোকাভিভূত অবস্থায় ওই পরিবারের সঙ্গে দেখাও করতে গেছেন। কাজেই বিএনপির যে কত মধু মিষ্টি লাগছে আওয়ামী লীগের ভোট, তা বুঝতে কোনো বাকি নাই, এবং তারা যথেষ্ট কনফিউশন এবং এক রকমের দ্বিধা তৈরিও করতে পেরেছে আওয়ামী লীগের ভোটারদের মনে, যে জামাত ঠেকাতে অন্তত বিএনপিকে ভোট দেওয়া ভালো হবে কিনা। শেখ হাসিনা তো আগেই বলেছিলেন যে শেষ পর্যন্ত এসে বিএনপি জামাত হাত মেলাবে। এখন সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তায় এসে স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশকে বাঁচাতে হলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়া চলবে না। এটা একটা সাজানো নির্বাচন, যে নির্বাচনটা অনুষ্ঠিতই হচ্ছে বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনার জন্য, এবং বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনার জন্য যে অবৈধ নির্বাচন, সে নির্বাচনে ভোট দিতে যাওয়ার কোনো অর্থ থাকতে পারে না বাংলাদেশের জনগণের। তিনি বলেছেন আমি বুঝি যে আপনারা বিরক্ত হয়ে গেছেন এবং আপনারা একটা পরিবর্তন চান, কিন্তু নির্বাচন যদি হয় তাহলে তো ইউনূস সরকার এমনিও থাকতে পারবে না, কাজেই সেজন্যে ভোট দিতে যাওয়ার প্রয়োজন নাই। এরপর শনিবারের সেই ভিডিও বার্তায় তিনি কথাও বলেছেন যে আমি জানি আপনারা খুব বিরক্ত, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, গণতন্ত্র নেই, আপনাদের ভয়ে থাকতে হয়েছে, আপনারা সবাই বিরক্ত, ভোট দিতে চান যাতে এই সরকার চলে যায়। আপনারা ভোট দেন বা না দেন, এই সরকার নির্বাচনের পরে আর থাকছে না। এরপর তিনি এটা মনে করিয়েছেন যে নির্বাচনে শুধু আওয়ামী লীগকে না, যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, নির্বাচনে দেশের অর্ধেক সংখ্যক দলকেই বাদ দেওয়া হয়েছে, যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র বিএনপি জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য ওই নির্বাচন হচ্ছে। যেই জামায়াত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা দেশের 30 লাখ মানুষকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন। এরপর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এটাও ওনারা বোঝেন, মানে আওয়ামী লীগ উপলব্ধি করে, আওয়ামী লীগ নেতৃত্ব উপলব্ধি করেন। শেখ হাসিনা পুত্র বলছেন তিনি নিজেও এটা বোঝেন যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কার চায়, কিন্তু তিনি মনে করিয়েছেন যে এর আগেও 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা এসে গণভোটের মাধ্যমে এবং নানা রকম ফরমান জারি করে সংস্কারের প্রচেষ্টা নিয়েছে, এবং সেসব সংস্কার প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করেছে, সবল করে নাই। এবং শেখ হাসিনা পুত্র বলছেন যে এই যে 12 তারিখের গণভোট, সেটাও বাংলাদেশের গণতন্ত্রকে আবারও দুর্বলই করবে। এই গণভোটের মাধ্যমে গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে, রাজনৈতিক সংকট সংঘর্ষ আবারও ফিরে আসবে। সজীব ওয়াজেদ জয় বলছেন এই নির্বাচনের ফলে কোনো শান্তি স্থিতিশীলতা আসবে না, আজ হোক কাল হোক
আবারও আন্দোলন হবে, আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে। কাজেই শেখ হাসিনার তরফে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যে ভিডিও বার্তা দিয়েছেন, আওয়ামী লীগের তরফে যে ভিডিও বার্তা এসেছে, তাতে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের ভোটারদের একমাত্র প্রতিবাদের অস্ত্র হতে পারে ভোট কেন্দ্রে না যাওয়া। এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি করেন না, বাংলাদেশের যদি ভালো চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দেবেন না। এটা একটা সাজানো নির্বাচন, এর ফলাফল তো অলরেডি নির্ধারণ করা আছে। এবং সজীব ওয়াজেদ জয় বলছেন কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগে থেকেই বলে দিচ্ছে। কাজে এই সম্পূর্ণ সাজানো নাটক, এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই। মানে এই নির্বাচনে যে বিএনপি জামাতি ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা বুঝতে তো কোনো অসুবিধা হয় না। জামায়াতে ইসলামী এরই মধ্যে বলেও রেখেছে যে তারা নির্বাচনে জিতলে জাতীয় সরকার গঠন করবে। শুধু তাই নয়, তারেক রহমানের সঙ্গে তাদের এই কথা হয়ে গেছে যে নির্বাচনের পর সরকারটা কেমন হবে সে বিষয়ে তারা আবারও আলোচনায় বসবেন। মানে আমি প্রত্যেকদিন যে কথাটা আমি বারবার বলি যে জামায়াতে ইসলামী, বিএনপি, ইউনূস পক্ষ, জাতীয় নাগরিক পার্টি সকলকে যদি এই নির্বাচনের পর ক্ষমতার ভাগ দেওয়া না যায়, তাহলে নির্বাচনটা কেন? কাজেই তারেক রহমান হঠাৎ তাত্ত্বিক বক্তব্য রাখছেন বটে জনসভায় কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু তার মানেই এই নয় তিনি একটি অন্তর্ভুক্তিমূলক শান্তির সমাজ প্রতিষ্ঠায় সত্যি সক্রিয় ভূমিকা রাখবার মতো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে দিতে পারবেন। কারণ তাহলে তারেক রহমানের এর চেয়ে অনেক বেশি শক্ত এবং সুস্পষ্ট অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু মে মাসেও কি হয়েছিল মনে করে দেখুন, যখন হাসনাত আব্দুল্লাহরা নেমে এলেন জামায়াত, শিবির সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর নেতা কর্মীদের জড়ো করে যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, তখন কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করেনি, বরং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল। কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেটা বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারলে যেহেতু নির্বাচনে তারাই জয়লাভ করত, কিংবা এই বিএনপি জামাতের ভাগাভাগির একটা ক্ষমতা ভাগাভাগির একটা সরকার গঠনের স্বপ্ন এদের কাউকেই দেখতে হতো না, সে কারণেই তো আওয়ামী লীগকে বাইরে রাখা। কাজেই আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় তারেক রহমান বা বিএনপি বা আনতে চাইবে কেন? সে কারণে আওয়ামী লীগের ভোটাররা ভোট দেওয়ার জন্য কোনো মার্কা খুঁজে নেবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে, সেটা ভাববার কোনো কারণ নেই। আওয়ামী লীগের ভোটাররা এই ভোট বর্জন করবেন।